আজ আমরা বিয়ে বাড়িতে যাব। ওই রাতের পর তুর্য আমার ওপর আপসেট। ঠিকমতো কথা বলে না আমার সাথে। আমিও আগ বাড়িয়ে কথা বলতে যাই না। আমার এত ঠেকা কিসের হুহ? সে দোষ করলে কিছু না, আর আমি একটু প্রতিশোধ নিলেই দোষ। যথারীতি রেডি হয়ে আমি আর তুর্য রওনা দিল। তুর্য গাড়ি ড্রাইভ করছে। সারা রাস্তায় তুর্য একটাও কথা বলেনি আমার সাথে। আমি বললেও চুপ করেছিল। বিয়ে বাড়িতে পৌঁছেই বাবা মার সাথে দেখা হলো। আমাকে দেখেই মুস্কান ঝাঁপ দিয়ে আমার কোলে এসে পড়ল। আমার সাথে লেগে কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ল। আমি মুস্কানের গালে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। সন্ধ্যার সময় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আমাকে দেখে শাশুড়ি মা বলল, গায়ে হলুদে এটা কি পরে এসেছ? কেন মা? 3 পিস পরেছি। সেটাই তো দেখছি। সব মেয়েকে দেখো কি সুন্দর হলুদ শাড়ি পরেছে, তুমিও পরো। না মা, এমনিই ভালো আছি। একদম না, আমার সাথে চলো। শাশুড়ি মা হাত টেনে ভেতরের একটা রুমে নিয়ে গেল। হলুদ শাড়ির সাথে লাল ব্লাউজ, খোপায় গাঁদা ফুলের মালা, 2 হাত ভর্তি লাল আর হলুদ চুড়ি, আর সাথে হালকা সাজ। আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আজ আমারই গায়ে হলুদ। শাশুড়ি মা আমার থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলল, এখন কত সুন্দর লাগছে তোমায়। আমি উত্তরে লাজুক হাসি দিল। শাশুড়ির সাথে বাহিরে গেলাম। এত মানুষের ভিড়ে আমার কাজল কালো চোখ দুটো শুধু তুরকেই খুঁজছিল মনে মনে। মনে হচ্ছিল তুরও আমায় প্রশংসিত ভালোবাসার চোখে দেখুক। অবশেষে আমি তুর্যকে দেখতেও পেলাম। সাদা পাজামা আর হলুদ পাঞ্জাবি পরেছে। ইসরে, তুর্য আর কি ফিদা হবে, আমি তো নিজেই ফিদা হয়ে গেলাম। পাঞ্জাবি পরলে এত কিউট লাগে কেন আমার কিউট বরটাকে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে একটা চুমু খাই। সব লাজলজ্জা ভেঙ্গে আমি 28 পার্টি দাঁত বের করে হেসে তুরোর কাছে যাচ্ছিলাম। আমায় দেখে তুরো এগিয়ে আসছিল। ইসরে, তখন যে কি লাগছিল না। নিশ্চয় আমাকেও অনেক সুন্দর লাগছে, তাই আমার মতো সেও রাগ করে থাকতে পারেনি। কাছাকাছি যেতেই তুর্য আমাকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেল। 2টা রসগোল্লা একসাথে মুখে ঢুকালে মুখের হা করা যত বড় হবে, আমার অবস্থাটাও এখন ঠিক সেরকম। কেমন বজ্জাতের বজ্জার বেডারে। হ্যাঁ, আমাকে ইগনোর করা গন্ডার একটা। আমিও দাঁত কটমট করে একটা চেয়ারে গিয়ে বসে পড়লাম। রাগে আশেপাশের কিছুই চোখে পড়ছে না আমার। কিন্তু হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম, একটা ছেলে কিছুটা দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন জানি অস্বস্তি লাগছিল। আমি সেখান থেকে সরে গেলাম। গায়ে হলুদের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে যেখানে সেখানে গেলাম। এত মানুষের মধ্যে সবাই আমার অপরিচিত। গায়ে হলুদ শেষের দিকে। শুনলাম এখন নাচানাচি হবে। কি একটা বিরক্তিকর অবস্থা। মাও মুস্কানকে নিয়ে ভেতরে আছে। কারো সাথে বসে দেখব সেটারও কোনো উপায় নেই। আর তুর্য, সে তো এখন আকাশের চাঁদ হয়ে গেছে। আমাকে পাত্তাই দিচ্ছে না। তবুও অনেক আশা ভরসা নিয়ে ওর কাছে গেলাম। ও তখন আকাশ ভাই আর ওর আরো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখেই আকাশ ভাইয়া তুর্যকে বলল, দোস্ত ভাবি আসছে, তোকে কিছু বলবে হয়তো। তুর্য ওখান থেকে উঠে আমার কাছে এসে বলল, কি হয়েছে? কি হবে? এখানে আমি কাউকেই চিনি না। একা একা কি করব? আপনি আমার সাথে থাকেন। তুর্য আমায় ঝাড়ি দিয়ে বলল,
দেখছো না আড্ডা দিচ্ছি এখানে? আরও মানুষ তো আছে, তাদের সাথে আলাপ করো গিয়ে। আর না চিনলে নিজ দায়িত্বে পরিচিত হয়ে নাও। তুর্য কথাগুলো বলে আবার চলে গেল। কেন জানি না তুরোর সামান্য কথাতেও আমার চোখের কোণে পানি জমল। সবার থেকে একটু দূরে আড়ালে গিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছনে থেকে একজন অপরিচিত লোক এসে বলল, শুনছেন? আমি পিছন ঘুরে দেখলাম সেই ছেলেটা। সেও তুরোর মতো হলুদ পাঞ্জাবি পরেছে। তুর্যকে ভালোবাসার আগে বা বিয়ের আগে হলে এটাকে দেখেও হয়তো ক্রাশ খেয়ে বসে থাকতাম, কিন্তু এখন তুর্যকে ছাড়া কাউকেই ভালো লাগে না আমার। আমি বললাম, জি, আমি রাজ। আপনি? পরি। পরি। আপনার সাথে নামেরও বেশ মিল। আমি কিছু বলতে যাব তখন দেখলাম তুর্য উৎসুক চোখে কাউকে খুঁজছে, কিন্তু কাকে খুঁজছে সেটা বুঝতে পারছিলাম না। আমাকে দেখে যখন এদিকে আসছিল তখনই বুঝতে পারলাম যে আমায় খুঁজছে। আমাকে হার্ট করো, এড়িয়ে যাও, তাই না? দেখো এবার তোমাকে কি করে পুরাই। আমি একটু হেসে উত্তর দিল, কেমন মিল? আপনি পরীর মতোই দেখতে সুন্দর। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। ইহুম, থ্যাংক ইউ দিয়েন না। তবে আপনার ওই মিষ্টি হাসিটাই যথেষ্ট। আমি আবারও একটু হাসলাম। জানেন, আপনাকে না অনেক সুন্দর লাগছে। এবার কি হাসব নাকি থ্যাংক ইউ দিব? অবশ্যই হাসবেন। ওইদিকে তাকিয়ে দেখলাম তুর্য হনহন করে হেঁটে চলে যাচ্ছে। ওর জেলাসের কথা ভেবেই প্রচণ্ড হাসি পাচ্ছে। হুট করে ফোনে মেসেজ টোন বেজে উঠল। তুরোর মেসেজ, এক্ষুনি ছাদে আসো। আমি রাজের দিকে তাকিয়ে বললাম, আসি এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যখন ছাদে পৌঁছালাম তখন তুর্য ছাদের দরজা লাগিয়ে দিল। আমি ঢোক গিলে বললাম, দরজা লাগাচ্ছেন কেন? ওই শোনেন, একদম অসভ্যতামি করবেন না বলে দিল। নইলে কিন্তু। নইলে কি? ছাদ থেকে লাফ দিব। তার কোনো দরকার নেই। আমি নিজেই এখন তোমাকে ছাদ থেকে ফেলে দিব। আম্মা গো! আমার আগেই বোঝা উচিত ছিল যে এই বেডায় আমারে ছাদে ডাকছেই মেরে ফেলার জন্য। মা গো! ওই থামো। আর বেডা? এসব কি ভাষা? হ্যাঁ, চুপ। আমি যাব এখন মরে, আর আপনি আছেন ভুল ধরা নিয়ে। মা গো মা! তুর্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, মুখটা বন্ধ করো। কি করছিলে নিচে? আমি জোর করে ওর হাত সরিয়ে বললাম, ইডিয়ট গর্দব, মাথামোটা একটা ছেলে। মুখে হাত দিয়ে রেখে আবার উত্তরের আশা করেন? বেশি কথা না বলে বলো, কি করছিলে? নাচছিলাম। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। রাজের সাথে কেন কথা বলছিলে? ওকে চিনো তুমি? না। তাহলে কথা বললে কেন? আপনিই তো বললেন আমি যেন চিনে নেই। তুর্য দাঁত কটমট করে বলল, ওটা তো আমি রাগে বলেছি। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, সেটা আপনার ব্যর্থতা। তুর্য সামনে এগিয়ে আসতে আসতে বলল, এবার সার্থকতা বুঝাচ্ছি, দাঁড়াও। আমি পিছনে যেতে যেতে বললাম, মুসু মুসু মা আমার, দেখ তোর গন্ডার বাবা আমায় মেরে ফেলবে রে। তুর্য কিছু না বলে এগিয়ে আসছে। তুর্য এগিয়ে আসতে একদম ছাদের রেলিংয়ের সাথে লাগিয়ে ধরেছে। রেলিংটা আমার কোমর অবধি। মনে হচ্ছিল এখনই পড়ে যাব। পিছনে তাকিয়েই দিল এক চিৎকার। তুর্য সাথে সাথে আমার কোমর ধরে রেলিংয়ের ওপর বসিয়ে দিল।
এবার আর আমার বাঁচার উপায় নেই। যদিও তুর্য আমার কোমর ধরে রেখেছিল, কিন্তু এই বজ্জাতটাকে একটুও বিশ্বাস নেই। আমি দু হাত দিয়ে তুরোর গলা ঝাপটে ধরি। প্লিজ প্লিজ ফেলে দিয়েন না। আমি চাই না আপনি বিধবা হন। কি? না মানে বলছিলাম মুসু মা হারা হবে। সারাক্ষণ মুখে শুধু আজেবাজে কথা। আজেবাজে কথা? কোনটা আজেবাজে কথা হুম? আমাকে রেলিংয়ের ওপর উঠিয়েছেন কি নাগিন ডান্স দেখানোর জন্য? না একটা শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষার যেমন সময় নেই, মায়ের খাওয়ারও কোনো বয়স নেই। মায়ের যদি খেতে না চান তাহলে এক্ষুনি নামান বলছি। তুর্য আমায় একটু নিচের দিকে এলিয়ে দিয়ে বলল, আমাকে মায়ের দিবা তাই না? আমি চোখ বন্ধ করে বললাম, এই কথা আমি জীবনে ভাবতেও পারি না। সত্যি বলছি। ছেড়ে দেন প্লিজ। তুমি খুব চালাক। এ আবার নতুন কি? কি বললে? না বললাম যে আপনি যা বলেন সবই নতুন। তুর্য আমার কথা শুনে একটু হাসল। এরপর সোজা করে বসিয়ে বলল, তোমাকে এখানে কেন বসিয়েছি জানো? আমি মনে মনে বললাম, ওরে গন্ডার রে, ফাঁসি দেওয়ার আগে আসামিকে জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে দড়ি কেন পরাচ্ছি জানো? মনের কথা মনে রেখেই বললাম, কি করে জানবো আমি? উমম, না জানারই কথা। আর অপরিচিত কোনো ছেলের সাথে কথা বলবে? একদম না। জীবনেও না। মরে গেলেও না। হইছে থামো। এবার নামান না প্লিজ। যদি কথার কোনো নড়চড় হয়েছে তাহলে সত্যি বলছি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আম্মু, এটা জামাই নাকি জল্লাদ? তোমার জম। তুর্য আমায় নামিয়ে দিতেই আমি বললাম, 100 বার অপরিচিত ছেলেদের সাথে কথা বলবো, 200 বার বলবো, 300 বার বলবো, 1000 বার বলবো। আপনার কি? বলেই দিল দৌড়। দৌড়ে আর যাব কই? একদম পড়লাম মুখ থুবড়ে। ব্যথাও পেয়েছি, আল্লাহ দিল সেরকম। তুর্য হাসতে হাসতে এগিয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, গঙ্গা ফড়িং এর মতো সারাক্ষণ উড়াল লাফানোর মজা বুঝেছ আমার তিরিং তিরিং কুইন? এই আপনি আমাকে কি নামে ডাকলেন? তিরিং তিরিং কুইন। নামটা তোমার সাথে একদম পারফেক্ট। আমি একটু কান্নাস্বরে বললাম, শুনেছি হাতি কাদায় পড়লে চামচিকাও নাকি লাথি মারে। আজ সত্যিই তার প্রমাণ পেলাম। তাই? হুহ। আচ্ছা আমি যাচ্ছি। তুমি চলে এসো। যাচ্ছি মানে কি? হ্যাঁ, আমি তো ঠিকমতো উঠেই দাঁড়াতে পারছি না। হেঁটে যাব কি করে? তাও আবার সিঁড়ি বেয়ে? কেন? তিরিং তিরিং করতে করতে। তুর্য উঠে চলে যাচ্ছিল। আমি পেছনে থেকে বললাম, শুনেন না আমার কিউট লক্ষ্মী সোনামোনা, তামা, লোহা, দস্তা, টিন, কিউটিপাই বর, জান, কলিজা, গুর্দা, হৃদপিণ্ড, পাখি, প্রাণ। আমি যে কত নামে ডাকলাম, তবুও মহাশয়ের একটুও দয়ামায়া হল না আমার ওপর। হবে কি করে? বলেন না হবে কি করে? সে তো একটা গন্ডার তাই না? মনটাও একদম গন্ডারের চামড়ার মতো শক্ত। মা, অনেক চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারছি না। বারবার চেষ্টা করার পর অনেক কষ্টে উঠে দাঁড়ালাম, কিন্তু পিছন ঘুরে পা আগাতে গেলেই পড়ে যাব। তখন তুর্য ছাদের দরজার আড়াল থেকে দৌড়ে এসে আমার হাত ধরে কোলে তুলে নেয়। ঘটনার আকস্মিকতায় আমি চমকে যাই। তুর্য মুচকি হেসে বলে, কবি বলেছিল, একবার না পারিলে দেখো শতবার। আমার বউটা কিন্তু কম চেষ্টা করেনি। হুহ।
বজ্জাত একটা। আপনি লুকিয়ে লুকিয়ে সব দেখছিলেন? হুম বউটা। ঢং। রুমে নিয়ে গিয়ে তুর্য পায়ে ওষুধ লাগিয়ে দেয়। আমি তুর্যকে দেখি আর ভাবি এই ছেলেটার সবার সামনে ভাব বাড়ে নাকি। তখন তো চিনেই না আর এখন কত ভালোবাসা। সব চিন্তাভাবনা বাদ দিয়ে আমি মুস্কানের পাশে শুয়ে পড়লাম। তুর্য বাহিরের সব কাজ শেষ করে প্লেটে খাবার নিয়ে আসলো। আমি ততক্ষণে ঘুমিয়ে পড়েছি। তুর্য এসে আমায় ঘুম থেকে তোলে। আমার চোখ তখন সম্পূর্ণ ঘুমের সাগরে ভাসছিল। তুর্য বলল, যাও ফ্রেশ হয়ে আসো। কেন? ডিনার করবে? না আমি খাবো না। ঘুম পেয়েছে। আরে পাগলি রে, বিয়ে বাড়িতে এসেও এত ঘুম। তুর্য আমায় ধরে ওয়াশরুমে নিয়ে মুখ ধুইয়ে দেয়। চোখে মুখে পানির ঝাপটা দেওয়ার পরও আমি ঘুমে ঢুলছিলাম। অনেক জোর করে তুর্য আমায় খাইয়ে দেয়। ঘুমের ঘোরে বুঝতেই পারিনি তুর্য আমায় খাইয়ে দিচ্ছে। না হলে এই মুহূর্তটা দ্বিতীয়বারের মতো চোখ ভরে দেখতাম। খাওয়া শেষে আমি তুরোর জায়গায় ঘুমিয়ে পড়লাম। আমি শোয়ার পরও যথেষ্ট জায়গা ছিল সেখানে। আমাকে না সরিয়ে তুরোও আমার পাশে শুয়ে পড়ে আমার চুলে হাত বুলিয়ে বলে, পরি একটু বুকে আসবে? তার কথা আমার কান পর্যন্ত পৌঁছালেও ঘুমের কারণে উত্তর দিতে পারছিলাম না। ওভাবেই শুয়ে রইলাম। তুর্য বেশ কয়েকবার কথাটা বলেও যখন কোনো রেসপন্স পেল না তখন এক হাত কপালের ওপর রেখে চোখ বন্ধ করল। হুট করে মুস্কান হাত নড়াচড়া করে একটা হাত আমার মুখে রাখল আর তখনই আমার ঘুম হালকা হল। আমি সজাগ হয়ে মুস্কানের বুকে আলতো করে ছুঁয়ে বুকের সাথে জড়িয়ে নিলাম। পিঠে হাত বুলিয়ে দিল গালে, কপালে এতগুলা চুমু খেয়ে কাঁথা বালিশ ঠিক করে দিল হঠাৎই মনে হলো তুর্য আমায় বুকে নেওয়ার কথা কিছু বলেছিল। তুরোর পাশে ঘুরতেই দেখলাম কপালে হাত দিয়ে শুয়ে আছে। আমি তুর্যের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুর্য ভয় পেয়ে যায় তখন। পরমুহূর্তে মুচকি হেসে দিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। এখনো ঘুমাওনি? উমম, ঘুমিয়েছিলাম তো। তুর্য আরও কথা বলছিল তখন আমি বললাম, চুপ করেন তো এখন, ঘুমান। তুর্যকে চুপ করতে বলারও কারণ ছিল। আমি তুর্যকে তখন অনুভব করছিলাম। তুরোর শার্টের পারফিউমের ঘ্রাণ নিচ্ছিলাম। তুরোর বুকে শুয়ে যে শান্তিটা অনুভব করছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একসময় দুজনই ঘুমিয়ে পড়লাম। বিয়ের দিন সকাল থেকেই বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত। আমি টুকটাক হেল্প করতে চাইলেও কেউ দেয়নি। তাই মুস্কানকে কোলে নিয়ে ঘুরে ঘুরে সব দেখছিলাম। তুরো অন্যান্য সাইড সামলাচ্ছিল। হুট করেই রাজের সাথে দেখা হয়ে গেল। রাজ বলল, হেও। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম তুর্য আছে নাকি, কিন্তু কেউ সেধে কথা বললে এড়িয়ে যাই কিভাবে। তাই মুখে হাসি নিয়ে বললাম, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও। রাজ মুস্কানের গাল ধরে বলল, বাবুটা অনেক কিউট। নাম কি ওর? মুস্কান। অনেক সুন্দর নাম। কি হয় আপনার? আমার মেয়ে। কি? আপনার মেয়ে? হ্যাঁ। এটা আমায় বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করার কি আছে? রাজ হাসতে হাসতে বলল, অবশ্য আপনারা মেয়েরা তো আবার বড় ভাইবোনের বাবুকে নিজের বাবু বলে দাবি করেন। মুস্কান সত্যিই আমার মেয়ে। রাজ আমার কথা শুনে আরো জোরে জোরে হাসতে শুরু করল। আর এদিকে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল।
ওইদিকে দূর থেকে তুর্য মনে হয় রাগে আমায় গিলে খাচ্ছে। গাল ফুলিয়ে রাগ করে সেখান থেকে চলে গেল। এই রাজ তো দেখছি আমার 12টা বাজিয়ে দিবে। তখন থেকে তুর্য আবারও ইগনোর করা শুরু করল। কি যে এক মহামুশকিলে পড়ে গেলাম। আমি বারবার চেষ্টা করছিলাম কথা বলার জন্য, কিন্তু প্রতিবারও তুর্য আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করেছে আর আমি চুপসে গিয়েছি। দুপুরের দিকে দেখলাম তুর্য হোয়াইট শার্ট, সাদা প্যান্ট আর ব্লু কোট পরেছে। বাম হাতে একটা ঘড়ি। আর চিরচেনা সেই পারফিউমের ঘ্রাণ। হায় আল্লাহ, আমি তো মরেই যাব। কিন্তু রোমান্টিক ভাবনার মুহূর্তেও ঘটে গেল এক অঘটন। হায় আল্লাহ! আমার সামনে ঘূর্ণিঝড়ের ন্যায় রাজ উড়ে এলো। আর আমার বর মহাশয়ও তা দেখে নিল। রাজ অবাক হয়ে তাকিয়ে বলল, ইউ আর লুকিং রিয়েলি ফেয়ারি। থ্যাঙ্কস। ওয়েলকাম। একটা কথা বলবো? জি। তুমি এত সুন্দর কেন? আমি রাজের প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। আমি বললাম, এটা আবার কেমন প্রশ্ন? রাজ কিছু বলার আগেই তুর্য এসে বলল, রাজের প্রশ্নের উত্তরটা আমি দেই। রাজ বলল, আপনি কে? আমি তুর্য, আকাশের ফ্রেন্ড। তুমি? আমি রাজ, আকাশের কাজিন। ওহ আচ্ছা। পরি এত সুন্দর কেন জানো? উহুম। কারণ ও আমার ওয়াইফ। হোয়াট? পরি আপনার ওয়াইফ? হ্যাঁ। মজা করছেন? মজা কেন করব? তাছাড়া আর কি? বিশ্বাস হচ্ছে না কেন? সেটা জানি না। ওর নাকে তো নাকফুল আছে। তাও বিশ্বাস হচ্ছে না? দেখুন মিস্টার তুর্য, শুধু বিবাহিত মেয়েরাই যে নাকফুল পরে বিষয়টা এমন নয়। আজকাল নাকফুল পরাটা হচ্ছে ফ্যাশন। বিবাহিত মেয়েদের তুলনায় অবিবাহিত মেয়েরাই এখন বেশি নাকফুল পরে। তাই একটা ছোট্ট নাকফুল দিয়ে এটা প্রমাণ হয় না যে পরি বিবাহিত। দুজনের কথাবার্তা একদম তুমুল ঝগড়া তুলে ফেলছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে এখানেই বাঁধবে এতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু এত সুন্দর একটা বিয়ের অনুষ্ঠানে বিশ্বযুদ্ধ হবে বিষয়টা কেমন যেন না। আমি দুজনের তর্ক থামিয়ে রাজকে বললাম, সত্যিই তুর্য আমার হাজবেন্ড। পরি তুমিও মজা নিচ্ছ? একদমই না। বিশ্বাস না হলে আপনি আকাশ ভাইয়াকে জিজ্ঞেস করে নিন। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সেটাই ভালো হবে। রাজ চলে যাওয়ার পরই তুর্য আমায় অন্য রুমে নিয়ে গেল। আমি বাচ্চা বিড়ালের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বেশ কয়েকবার চোখ পিটপিট করে তাকিয়ে দেখলাম চোখ থেকে আগুন ঝরছে। আমি বড় বড় ঢোক গিলে বললাম, মাঝে মাঝে মুসুর চেয়েও নিজেকে বাচ্চা মনে হয়। এমনভাবে তো ছোট থাকতেও কেউ আমায় শাসন করেনি। বিয়ের আগে কেউ এভাবে শাসন করেনি বলে যে বিয়ের পর আমি শাসন করব না এটা ভাবলে কি করে? এ হাসছে। তুমি ছোট নাকফুল কেন পরো? তাহলে কি ডাবগাছের বড় বড় ডাবের মতো ভুটকা নাকফুল পরব? একটা ছোট উত্তরকে কেমন নাকানিচুবানি খাইয়ে তারপর উত্তর দাও। বড় নাকফুল পরবে এখন থেকে। আপনিই পরেন। কি? বললাম যে আপনিই পরিয়ে দেখেন কেমন লাগে। ঘুঘু। এটা তো পাখি। তুমিও তাই। উড়াল দিব কিন্তু। মেরে ফেলবো একদম। কচু করবেন। পরি ওইদিকে দেখো তো কি। আমি সাইডে তাকাতেই তুর্য আমার নাকে কামড় দিয়ে দিল। ও মাগো! এটা কি হলো? আরেকবার দিয়ে দেখাবো? একদম না। শয়তান পাজি একটা নাকে কামড় দিল না কেন? বেশ করেছি।
আসলে কি বলো তো, তোমার নাকটা না আমার অনেক ভালো লাগে। যখন ঠান্ডা লাগবে তখন নাকে কামড় দিয়েন তো দেখব কেমন পারেন। ইয়াক, ফাজিল, হা 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 হা। আচ্ছা পরি, তুমি এত দুষ্টু কেন বলো তো? প্র্যাকটিক্যালি বুঝাই। কিভাবে? বেডরুমে চলেন। আমি তুর্যকে বেডরুমে নিয়ে গেলাম। যাওয়ার আগে হাতে একটা গাঁদা ফুলের মালা নিয়ে নিলাম। দরজা বন্ধ করে বললাম, চোখ বন্ধ করেন। কেন? আগে বন্ধ করেন। আচ্ছা। তুর্য চোখ বন্ধ করতেই আমি গাঁদা ফুলের মালা দিয়ে পেছনে থেকে তুর্যের হাত বেঁধে দিল। তুর্য বলল, কি করছো বলো তো? হুস্যস। আমি তুরোর গলা জড়িয়ে ধরলাম। এক আঙ্গুল দিয়ে তুরোর গালে হাত বুলাচ্ছিলাম। তুর্য চোখ বন্ধ করেই মুচকি মুচকি হাসছিল। জানতে চেয়েছিলাম দুষ্টুমির কারণ, আর তুমি রোমাঞ্চ শুরু করে দিয়েছ। পিকচার আভি বাকি হেউ মেরি জান। আমি তুরোর কপালে আলতো করে চুমু খেলাম। তারপর তুরোর গালে জোরে কামড় দিয়ে দিল দৌড়। তুর্য তখন চিৎকার করে চেঁচাচ্ছিল আর বলছিল, পরীর বাচ্চা, একবার পাই তোমায়। আমায় বোকা বানানো। আমাকে আর পায় কে? তার সীমানার বাহিরে চলে আসছি। আসছে আমায় কামড় দিবে। আর আমি ছেড়ে দিব? এত সোজা? পরীকে হারানো এত সোজা নয় বসো। বিয়ে শেষে আমরাও বাবা মার সাথে গ্রামে যাই বেড়াতে। গ্রামের এত সুন্দর প্রকৃতি দেখে আমি বরাবরের মতোই বিমোহিত হই। যেতে যেতে আমাদের দুপুর হয়ে যায়। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম সবাই। বিকালের দিকে আমি, তুর্য, মুস্কান আর আমার চাচা শ্বশুরের 5 বছরের নাতি তিয়াসকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তুর্য অনেকবার বলেছিল গাড়ি নিয়ে যাই, কিন্তু আমি বারণ করেছি। গ্রামের এত সুন্দর প্রকৃতি গাড়ি থেকে দেখে কোনো মজা আছে নাকি? যাওয়ার সময় আমি খালি পায়ে বের হতেই তুর্য বলল, এ কি তুমি খালি পায়ে কেন? ময়লা লাগবে তো। তাতে কি হয়েছে? পানি দিয়ে ধুয়ে নিব। তাছাড়া গ্রামে এসে যদি পায়ে দেশের মাটি না লাগাই তাহলে সার্থকতা কোথায় বলুন? আমার দেখা দেখি তুরও খালি পায়ে বের হয়। তুর্য তিয়াসকে কোলে নিয়েছে আর আমি মুস্কানকে। তুর্য হেঁটে হেঁটে আমায় সব দেখাচ্ছে। ওদের জমি জমা, ফসল সব দেখাচ্ছিল। মাঠের পর মাঠ, সবুজ সোনালি ফসল, বিশুদ্ধ বাতাস, নদীর পানির কলকলানি সবকিছুই যেন আমায় টানছিল। সেই সাথে রাস্তার ধারে টং দোকানে বসে একসাথে চা খাওয়া। আহ, কি এক দারুণ মুহূর্ত! হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে গিয়েছি। বিকাল ঘনিয়ে সন্ধ্যাও হয়ে এসেছে। এখন আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে সূর্যর রক্তিম আলো আমাদের গায়ে পড়ছে। মুহূর্তটা হারাতে চাই না বলে তুর্য বেশ কয়েকটা ছবি তুলেছে আমাদের। এখন বাড়ি ফেরা প্রয়োজন। কিন্তু এত হেঁটেছি যে এখন আর পায়ে কুলাচ্ছে না। তার মধ্যে একটানা মুস্কানকে কোলে নিয়ে আছি। হাতও লেগে আছে। তুর্য আমায় পাশের টং দোকানটায় বসিয়ে বলল, এখানে সচরাচর কোনো গাড়ি পাওয়া যায় না, তাও আবার এই সময়ে। তুমি তিয়াস আর মুস্কানকে নিয়ে এখানে বসো, আমি দেখছি কোনো ভ্যান পাই কি না। আচ্ছা। তুর্য চলে যাচ্ছিল, আবার ফিরে এসে টং দোকানের বয়স্ক চাচাকে বললেন, ও চাচা, আমার কলিজার টুকরা তিনটাকে এখানে রেখে যাচ্ছি, দেখো কিন্তু। আচ্ছা বাজান। তুর্য চলে গেল। আমি একটু হাসলাম। টং দোকানের চাচার সাথে গ্রাম সম্পর্কে শুনছিলাম। কত শত গল্প গ্রামের। তখন পেছনে থেকে একজন বলল, যাবেন ম্যাম?
আমি পেছনে তাকিয়ে দেখি তুর্য গরুর গাড়িতে বসে আছে। আবার গাড়ির চালকও সে। সম্ভবত গাড়ির সত্যিকারের চালক পিছনে বসে আছে। তুর্য আবারও বলল, গরুর গাড়ি ছাড়া আর কিছু পেলাম না। গরুর গাড়িতে চড়ার অনেক মজা। যাবেন ম্যাম লাল টুকটুকে বউ সেজে? আমি মুচকি হেসে সুরালো গলায় গান ধরলাম, তোমার গরুর গাড়িতে আমি যাব না। কারোর ঘরের ঘরণী আমি হব না। আরে করব না তো কোনোদিনই বিয়ে। তুরও সুরালো গলায় গানে উত্তর দিল, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তিয়াস ততক্ষণে গরুর গাড়িতে বসে পড়েছে। আমাদের গান শুনে কোমরে হাত দিয়ে বলল, চাচিমনি তুমি কি আবার বিয়ে করবে? তিয়াসের কথা শুনে উপস্থিত সকলেই হেসে দিল। গরুর গাড়িতে করেই আমরা বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মুস্কানকে কোলে নিলাম। অনেকদিন হলো মুস্কানকে ঠিকমতো সময় দিতে পারছি না। মুস্কানকে কোলে নিয়ে কথা বলা শুরু করলাম, কিন্তু মুস্কানকে দেখে মনে হলো কথা বলতে নারাজ। আমি আদুরে গলায় বললাম, মায়ের উপর বুঝি রাগ হয়েছে? মুস্কান শুধু এদিক ওদিক তাকাচ্ছে। আমি আবার বললাম, এখন থেকে ঠিকমতো সময় দিব সোনা। রাগ করে না আম্মু আমার। আমার কি দোষ বলতো? তোর ওই গন্ডার বাবা আজকাল আঠার মতো লেগে থাকে। তুর্য যে পাশে বসে ফোন টিপছিল আমার সেটা একদম খেয়াল ছিল না। কিন্তু মুস্কান আমার কথাটা শুনে হেসে দিল। কি বুঝে হাসল কে জানে। পাশ থেকে তুর্য ধমক দিয়ে বলল, ওই তুমি গন্ডার কাকে বললা? আমি থতমত খেয়ে বললাম, কই কাউকে বলিনি তো। আমি স্পষ্ট শুনেছি। তুমি আমাকেই বলেছ তাই না? ল্যা? হোয়াটস ল্যা? আপনার কেন মনে হলো যে আপনাকে বলেছি? মুসুর বাবা তো আমি নাকি? হ্যাঁ তো। তো এই একদম কনফিউজড করব না বলে দিল ম। সরেন তো মুসুর সাথে কথা বলতে দেন। মুসুর মতো আমায়ও একটু আদর করো। কি? তোমার মাথা। আমি মুস্কানকে বুকের সাথে লাগিয়ে কোলে নিয়েছিলাম। তুর্য আমার পায়ের ওপর বালিশ দিয়ে মাথা রাখল। কি করছেন টাকি? তুমি সবসময় মুসুকে কেন বেশি ভালোবাসো বলো তো? আমি ম্লান হেসে বললাম, আপনি তো মুসুর জন্যই আমায় বিয়ে করেছিলেন। আমার কথা শুনে তুরোর হাসি মুখের হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। তুর্য শোয়া থেকে উঠে বসে বলল, পরি আসলে। আমি তুর্যকে থামিয়ে দিয়ে বললাম, থাক না পুরনো কথাগুলো। তুর্য আর কিছু বলল না। আমি মুস্কানকে কোলে নিয়ে রুমের ভেতর হাঁটছিলাম। কিছুক্ষণ পর মা পায়েস নিয়ে এসে বলল, দেখো তো পরি কেমন হয়েছে? তুর্য হুট করে মাঝখানে এসে বলল, কেন? পরি কেন দেখবে? আমি বুঝি কিছুই না। হ্যাঁ তুই এখন কিছুই না। সর। মা। লাভ নাই। আগে পরি খাবে। আমি তুর্যকে জ্বালানোর জন্য বললাম, মা আমাকে একটু খাইয়ে দেন তো। মাও আমায় খাইয়ে দিচ্ছিল। তখন তুর্য বলল, ইস, কি আদিক্ষেতা। এত বড় মেয়েকে নাকি খাইয়ে দিতে হয়। মা মুচকি হেসে বলল, তুই যে এত হিংসুটে সেটা তো জানতাম না তুর্য। এখানে হিংসুটের কি হলো মা? তুমি পরীকে বেশি ভালোবাসো আর পরী মুসুকে ভালোবাসে। আমাকে কেউ ভালোবাসে না। তুরোর এমন কাণ্ড দেখে আর হাসি থামাতে পারলাম না। এত হিংসুটে এই গন্ডারটা জানতাম না তো। রাতের খাবার খেয়ে মুস্কানকে ঘুম পাড়িয়ে দিল ম। ঘুম আসছিল না বিধায় ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। তুরোও ব্যালকনিতে গিয়ে বলল, ঘুমাবে না?
ঘুম আসছে না। মাথায় হাত বুলিয়ে দিব? আমি তুরোর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, না, লাগবে না। একটা কথা তোমায় খুব বলতে ইচ্ছে করে। বলছেন না কেন? কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। দোটানায় আছেন? না। তবে বলার প্রসঙ্গটা খুঁজে পাচ্ছি না। বলেই ফেলুন। থাক, অন্য একদিন বলবো। আজ নয় কেন? মনে হচ্ছে সময়টা এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, এখন চলো ঘুমাবে। হুম। আমি বিছানায় গিয়ে মুশুর সারামুখে ইচ্ছামতো চুমু খাচ্ছিলাম। তুর্য বলল, ও তো ঘুমাচ্ছে। তাতে কি? শুনেছি ঘুমন্ত বাচ্চাকে চুমু খেলে নাকি বাচ্চার অনেক জেদ হয়। সেটা এমনিতেও হবে। ওর বাবা যেই রাগী। ওর বাবা কিন্তু রোমান্টিকও। রোমাঞ্চ করে দেখো। যান, সরেন। লজ্জা নাই? বউয়ের কাছে কিসের লজ্জা? উফ আল্লাহ, আদর করি একটু। ধুর। আমি ঘুমালাম। কাঁথার ভেতর মুখ গুজে আমি শুয়ে পড়লাম। আর উনি হিহি হেহে করে হেসে চলেছেন। অথই ফোনের স্ক্রিনে তুরোর হাসি মিশ্রিত ছবিটা দেখছে। দুচোখ অশ্রুতে ভিজে গিয়েছে। অসংখ্যবার ছবিটাতে চুমু খায় অথই। বুকে জড়িয়ে নিয়ে হুহু করে কেঁদে ওঠে। অথইয়ের মা অথইয়ের পাশে বসে মাথায় হাত রাখতেই চোখ মুছে নেয় অথই। তিনি তখনও মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার কাছে চোখের পানি কেন লুকাচ্ছিস মা? অথই ওর মা জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে দেয়। ওদের মামেয়ের সম্পর্ক একদম বেস্ট ফ্রেন্ডের মতো। এমন কোনো বিষয় নেই যেটা অথই ওর মাকে শেয়ার করেনি। অথই কাঁদতে কাঁদতে বলল, সব সময় আমার সাথেই কেন এমন হয় মা? কেন পেয়েও আমি বারবার তুর্যকে হারিয়ে ফেলছি? প্রথমে মায়া আর এখন পরি। আমার ভালোবাসা কি মিথ্যা মা? না মা, তোর ভালোবাসা সত্যি। কিন্তু পরীর সাথে তুরোর বিয়েটা এত দ্রুত হয়ে গেল যে আমরা কিছু করতেই পারলাম না। আমি তুর্যকে অনেক ভালোবাসি মা। আচ্ছা, তুর্য কি পরীকে ভালোবাসে? জানি না মা, কিন্তু পরী তুর্যকে অনেক ভালোবাসে। দুইটা মানুষ একসাথে এক ছাদের নিচে থাকলে একসময় না একসময় ভালোবাসাটা ঠিকই তৈরি হয়ে যায়। দূর থেকে যতটা ভালোবাসা বোঝানো না যায়, কাছ থেকে তার অনেক বেশি ভালোবাসা বোঝানো যায়, প্রকাশ করা যায়। কি বলতে চাইছ? অথইয়ের মা মাথায় হাত বুলিয়ে বলল, সব ভালোবাসা যে পেতে হবে এমন তো কোনো কথা নেই। তুর্য তো জানেও না যে তুই ওকে ভালোবাসিস। জানানোর সুযোগটাই তো পেলাম না মা। দিন দিন এভাবে আমি অধৈর্য হয়ে পড়ছি। আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো মূল্যে আমার তুর্যকে চাই। এমন বলে না মা, আমার এখন আর কোনোভাবেই তুর্যকে পাওয়া সম্ভব না। ভুলটা তো তোরই। কেন যে বলিস নাই আগে? উত্তরে অথই আর কিছু বলেনি। আবারও আগের ন্যায় মায়ের বুকে অঝরে কাঁদতে থাকে। 2 দিন পর আমরা আবার ঢাকায় ব্যাক করি। তুর্য সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে আর আমি মুস্কানকে নিয়ে। মামেয়ের সম্পর্ক আরও জমে উঠেছিল। তুরোর সাথে ভালোবাসাটা এখনো চোখাচোখি, দুষ্টুমিতেই রয়ে গিয়েছে। তবে এখনো আমায় না বলা কথাটা তুর্য বলেনি। কে জানে কি যে বলবে। রাতে আমি মুস্কানকে কোলে নিয়ে সুজি খাওয়াচ্ছিলাম। কিন্তু মেয়ে তো আমার বড্ড জেদি। মুখে দিল সুজিগুলো মুখ থেকে ফেলে দিচ্ছে। আমি বকছি আর কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু মেয়ে ভয় পাবে কি? খিলখিল করে হাসছে। ওকে বকে আমি নিজেই কনফিউজড যে আমি কি মুসুকে বকছি নাকি কোনো জোকস শোনাচ্ছি।
ওকে বকতে গিয়ে আমি নিজেই হেসে ফেলি। জোর করে আর খাওয়াইনি সুজি। বিকালে ঝাল ছাড়া সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম মুসুর জন্য। যখন আমার ছোট ভাই হয় তখন মাকে দেখতাম যে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ায়। আমার ভাইটাও অবলীলায় খেয়ে নিত। তাই আমিও সেই পন্থা অবলম্বন করলাম। অবাক করার বিষয় হচ্ছে এবার মুসু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। ওর কাণ্ড দেখে একা একাই হাসি। খাওয়ানো শেষে মুখ মুছে কোলের উপর দাঁড় করিয়ে বললাম, এখন খুব মজা লেগেছে খেতে, তাই না? মুসু দুই হাত একসাথে করে হাসছে। আমি আবার বললাম, একদম তোর বাবার মতো হয়েছিস। আমার মতো শান্তশিষ্ট হতে পারিসনি? আমার এই কথাটা শুনে খিলখিল করে হাসছে। কথাটা মনে হলো ওর বিশ্বাসই হলো না। কলিং বেল বাজছে। আমি মুস্কানকে কোলে নিয়ে দরজা খুলে দিল। তুর্য এসেছে। সাথে একটা মেয়েকেও দেখলাম। তুরোর সাথে মেয়েটাকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কিছু বলার আগেই তুর্য বলল, ভেতরে চলো। আমিও আর কিছু না বলে দরজা বন্ধ করে ভেতরে গেলাম। মেয়েটাকে ফ্রেশ হতে বলে আমাকে বেডরুমে নিয়ে গেল। আমি অগ্নিচোখে তাকিয়ে বললাম, মেয়েটা কে? তুর্য বলল, রিল্যাক্স সুইটহার্ট। মেয়েটার নাম বকুল। বয়স আনুমানিক 13-14 বছর হবে। কয়েকদিন ধরেই খেয়াল করেছি অফিসের সামনে ওর বাবার সাথে ফুল বিক্রি করত। আজ সকালেই ওর বাবা মারা গিয়েছে। মেয়েটার আর কেউ নেইও। অফিসের সামনে বসে কাঁদছিল। তাই সাথে করে নিয়ে এসেছি। মুসুরও একটা খেলার সাথী হবে। সত্যি কি এসব? তুমি কি আমায় সন্দেহ করছো? সন্দেহ করাটা কি খুব বেশি ভুল? তুর্য আমার দুই গালে হাত রেখে বলল, গড প্রমিস, যা বলেছি সব সত্যি। কিন্তু তুমি যদি চাও তাহলে আমি ওকে কোনো অনাথ আশ্রমে রেখে আসব। না, আমাদের সাথেই থাকবে। আমি জানতাম তুমি এমনই। কেমন? আমার তুমিটা যেমন। উত্তরে আমি মুচকি হাসলাম। তুর্য কপালে চুমু দিয়ে আমার হাতে কয়েকটা প্যাকেট দিল। মুস্কানকে কোলে নিয়ে বলল, এখানে তোমার জন্য 2টা শাড়ি, মুস্কানের জন্য জামা কাপড়, খেলনা আর বকুলের জন্য কয়েক সেট নতুন জামা। আমার জন্য কেন আনতে গেলেন? আমি তো শাড়ি পরতে জানি না। এটাই তো আমার জন্য প্লাস পয়েন্ট। মানে? তুর্য চোখ মেরে বলল, মানে আমি শাড়ি পরিয়ে দিতে পারব। আর সেই সুযোগে একটু আদর করতে পারব। তুরোর কথা শুনে আমি লজ্জা পেয়ে বললাম, ফাজিল একটা। তোমারই তো। বকুল ফ্রেশ হয়ে রুমে আসলো। আমি ওর দিকে জামাকাপড়ের প্যাকেট এগিয়ে দিয়ে বললাম, এখান থেকে তোমার যেটা ভালো লাগে পরো। বকুল কিছু বলল না। শুধু চুপচাপ এক সিট কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি তুরোর কাছে এগিয়ে গিয়ে বললাম, ওর মনের অবস্থাটা অনেক খারাপ। এটাই তো স্বাভাবিক পরি। বাবা মা না থাকার কষ্টটা তো অনেক। সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। প্রতিটা কদমে কদমে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। শোনো আমার লক্ষ্মী বউ, এখন থেকে একদম নিজেকে একা ভাববে না। আমি আছি তো সবসময় তোমার সাথে। আমি হেসে বললাম, রাত সকাল 10:30টায় সবাই একসাথে খেতে বসেছিলাম। মুস্কান তখনও ঘুমায়নি। তুর্য মুস্কানকে কোলে নিয়ে খাচ্ছে। কতবার বললাম যে, আমার কাছে দাও। তোমরা খাওয়ার পর আমি খেয়ে নিব। কোনো কথাই শুনল না। উত্তরে বলল, দিনে তো তোমাকে কতই জ্বালায়, রাতে আমায় একটু জ্বালাক। তাই আমিও আর কিছু বলিনি।
তবে তুর্য যে ভালো মদ খেতে পারছে না সেটা আমি ঢের বুঝতে পেরেছি। বারবার টেবিলের খাবার, গ্লাস, প্লেট ধরতে চাচ্ছে মুস্কান। ওদের বাপ মেয়ের কাহিনী দেখে আমি হাসছিলাম। বকুলের দিকে তাকিয়ে দেখলাম প্লেটে হাত বুলাচ্ছে না খেয়ে। আমি বকুলকে ডেকে বললাম, খাচ্ছ না কেন? উত্তরে বকুল একবার আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে রইল। আমার চেয়ার ছেড়ে আমি বকুলের পাশের চেয়ারটায় বসে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, বাবাকে মিস করছো? এবার বকুল জমিয়ে রাখা চোখের পানিগুলো ছেড়ে দিল। ওর কান্না দেখে আমারই বুক কেঁপে উঠছে। মনে পড়ে যাচ্ছে আমার বাবাকে হারানোর সেই দিনটা। আমি বকুলকে আমার বুকে নিয়ে আসলাম। বকুল আমায় জড়িয়ে ধরে কাঁদছিল আর কি কি যেন বলছিল বাবাকে নিয়ে। কিন্তু ওর কান্নার জন্য বোঝা যাচ্ছিল না। আমিও আটকাইনি। কাঁদুক কিছুক্ষণ, মনটা হালকা হোক। তুর্য চুপচাপ দেখছে। ওর মনটাও বেশ খারাপ বোঝা যাচ্ছে। আমার চোখের পানিও চিকচিক করছে। যে কোনো মুহূর্তে গাল বেয়ে পড়বে। বেশ কিছুক্ষণ পর বকুলের কান্না হালকা হয়। এবার শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বকুলকে সোজা করে বসিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বললাম, বাবা মা হারানোর কষ্টটা ঠিক কত যে গভীর সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে বা যারা এই পরিস্থিতিতে পড়েছে শুধুই তারা জানে। যার দুনিয়াতে বাবা মা নেই তার মতো অভাগা এই দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। তোমাকে এতটুকুই বলবো যে, ভেঙ্গে পড়লে তো চলবে না তোমার। বাবা মারা গিয়েছে মানে কি সে একেবারেই দূরে চলে গিয়েছে? না বকুল, তোমার বাবা তোমার আত্মায়, হৃদয় এখনো বেঁচে আছে। তুমি যতদিন বেঁচে থাকবে সেও ততদিনই তোমার মনের জায়গায় থাকবে। হয়তো চাইলেই তুমি ছুঁতে পারবে না, কথা বলতে পারবে না, কিন্তু চোখ বন্ধ করলেই হাজারো স্মৃতিগুলো মনে করতে পারবে। তাহলে কেন এই ভেঙ্গে পড়া? নিজেকে অসহায় ভাববে না একদম। এখন তো একদমই না। কারণ তুরোর হাতে এসে পড়েছ তুমি। আজ থেকে তুর্য তোমার ভাইয়া আর আমি তোমার ভাবি। তোমার সব সমস্যায় আমরা তোমার পাশে আছি। জীবনে এমন কিছু করতে হবে যাতে বাবা দূর থেকে দেখেও স্বস্তি পায়। তাছাড়া তোমার নাম বকুল। বকুল ফুলের গুণ জানো? বকুল ফুল তাজা থেকে যতটা না সুবাস ছড়ায়, শুকিয়ে যাওয়ার পর তার দ্বিগুণ সুবাস ছড়ায়। তোমাকেও ঠিক তেমন হতে হবে। আমার কথাগুলো তুর্য আর বকুল দুজনই মনোযোগ সহকারে শুনছিল। বকুলের কান্না এখন একেবারেই থেমে গিয়েছে। শান্ত হয়ে বসে আছে। আর তুর্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের চাহনি শুধু মুগ্ধতা প্রকাশ করছে। আমি ভাত মেখে বকুলের মুখে তুলে দিয়ে বললাম, জানো তো বকুল, আমার না বিয়ের আগে থেকেই অনেক শখ ছিল যে আমার একটা ননদ থাকবে। দেখো এখন আল্লাহ সেই উইশটা পূরণ করে দিল। ননদ কেন চাইতাম জানো? যাতে বিয়ের পর ননদ ভাবি মিলে চুল ছিঁড়াছিঁড়ি করে ঝগড়া করতে পারি। আমার কথা শুনে বকুল আর তুর্য দুজনই হেসে ফেলল। তুর্য তো বিষম খেয়ে ফেলেছে। মাত্র 4 দিন পরই মুস্কানের 1 বছর পূর্ণ হবে। ভাবতেই কেমন জানি অবাক লাগছে। দেখতে দেখতে সময়গুলো কিভাবে পার হয়ে গেল। আমিও এ বাড়িতে আসছি 1 বছর হয়ে গেল। 7 দিনের সেই ছোট্ট মুস্কানটাকে আমি আমার নিজের মেয়ের মতো বড় করেছি। মেয়েটার সামনে ছোট দাঁত হয়েছে। একটু একটু হাঁটা শিখছে। যখন গুটি গুটি পায়ে এগিয়ে আসার চেষ্টা করে আর আধো বুলিতে মামা বলে তখন মনে হয় প্রাণটা জুড়িয়ে যায়। এর চেয়ে শান্তি মনে হয় আর দুনিয়াতে নেই। জন্ম না দিয়েও যে নারীর টান পাওয়া যায় তা হয়তো মুস্কানকে না পেলে বুঝতামই না। তুরোর ইচ্ছা মুস্কানের জন্মদিন খুব বড় করে করবে।
একমাত্র মেয়ে বলে কথা। তুর্য অফিস নিয়ে ব্যস্ত থাকায় বেশিরভাগ সময়টা মুস্কান আমার আর বকুলের সাথে কাটায়। অল্প সময়ও বকুলকেও আপন করে নিয়েছে। বকুলও খুব সহজেই আমাদের সাথে মানিয়ে নিয়েছে। তুরোর কাছে এখন খুব একটা যেতে চায় না মুস্কান। এই ছোট্ট বয়সে কিসের এত অভিমান মেয়েটার আল্লাহ জানে। ওই দিন তুর্য অফিস থেকে এসে ফ্রেশ হতে যায়। মুস্কান তখন আমার কোলে। তুর্য ফ্রেশ হয়ে এসে মুসুকে কোলে নিতে চাইলে মুসু যায় না। মুসুকে জোর করে কোলে নিয়ে বলে, বাবার উপর রাগ হয়েছে? মুসু নিশ্চুপ। আচ্ছা বাবাইকে মেরে দাও তো। মুসুর হাত টেনে তুর্য গালে নেয়, কিন্তু মুসু হাত গুটিয়ে নিয়ে আমার দিকে তাকায়। তুর্য আমার দিকে তাকিয়ে বলল, বিষয়টা কি? আমি মুচকি হেসে বললাম, মায়ের দায়িত্ব। মানে? মানে এই আপনি বললেন বাবাইকে মারো। এখন যদি আপনাকে মারত তাহলে ওর এই সাহস আর অভ্যাসটা হয়ে যেত। বয়স বাড়ার সাথে সাথে সেটা বৃদ্ধি পেত। একটা বাচ্চাকে আপনি ছোট থেকে যেই শিক্ষা দিবে সেটাই সে শিখবে। পরিবার থেকেই একটা শিশু প্রথম শিক্ষা গ্রহণ করে থাকে। ওকে এখন থেকে যা শিখাবো ও তাই শিখবে। তুমি আসলেই মুসুর উপযুক্ত বেস্ট মা হয়েছে। এখন চলেন খাবেন। তোমরা খেয়েছ? বকুল আর মুস্কানকে খাইয়েছি। আচ্ছা চলো। মুস্কানকে বকুলের কাছে দিয়ে আমি তুরোর কাছে গেলাম। তুর্য কয়েক লোকমা খাইয়ে দিতেই আমার পেট ভরে যায়। আমি পানি খেয়ে রুমে চলে আসি। রুমে গিয়ে দেখি বকুল গল্পের বই ঘাঁটছে আর দেখছে। কি দেখছিস? বকুল থতমত খেয়ে বইটা রেখে বলল, কই কিছু না তো। ভয় পাচ্ছিস কেন? আমি তোকে খেয়ে ফেলব নাকি? বকুল মাথা নিচু করে বলল, না মানে ভাবি গল্পের বই দেখছিলাম। আমি বিছানায় বসে মুস্কানকে কোলে নিয়ে বললাম, তুই পড়তে পারিস? হ্যাঁ, বাংলা রিডিং পড়তে পারি। কোনো ক্লাস পর্যন্ত পড়েছিস? 7 পর্যন্ত। তোর 5-এর সার্টিফিকেট আছে? আমার কাছে তো নেই ভাবি। স্কুলেই আছে সেগুলো। আবার স্কুলে ভর্তি হবি? কথাটা শুনে বকুলের চোখমুখ উজ্জ্বল হয়ে গেল। সংকোচে যে কিছু বলতে পারছে না সেটাও বুঝতে পারছি। আমি আবারও বললাম, পড়ার ইচ্ছা আছে? আছে ভাবি। আচ্ছা মুস্কানের জন্মদিনের অনুষ্ঠান শেষ হোক, তারপর আমি তোকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। কিন্তু ভাইয়া? ভাইয়া কি? ভাইয়া কিছু বলবে না? কি বলবে রে? তুই জানিস না ঘরের মন্ত্রী বউরা হয়? আমার কথা শুনে বকুল হেসে দিল। তুমি সত্যিই অনেক ভালো ভাবি। তোর ভাইয়াও অনেক ভালো, শুধু একটু রাগী এই আর কি। তোমার সামনে তো ভেজা বিড়াল হাহাহা। তুর্য পেছনে থেকে এসে বলল, ওই কি বললি? বকুল কিছু বলার আগে আমি বললাম, বিড়ালকে গোসল করালে যে ভিজে যায় সেটাই বলছিল। পরি তুমি বলেছিলে ননদ ভাবি মিলে নাকি চুল ছিঁড়াছিঁড়ি করবে, এখন তো দেখছি ননদ ভাবির গলায় গলায় প্রেম। হিংসে হচ্ছে বুঝি? তুর্য বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, হা, হলেই বাকি। আমায় তো একটু ভালোবাসো না, আদরও করো না। তুরোর কথা শুনে বকুল মুখ টিপে হাসছে। আমি দাঁত কটমট করে বললাম, কোথায় কি বলতে হয় সেটাও জানেন না? কোথায় কি বললাম? বকুল কি বাহিরের মানুষ নাকি? ভাবিরা তো ননদের সাথে কত কিছু শেয়ার করে শুনেছি। আপনাকে? পুরো কথা বলার আগে বকুল বলল, ও ভাবি আমি আগে যাই, তারপর যা করার করো।
কথাটা বলে বকুল দৌড়ে চলে গেল। সব কয়টা একদম তুরোর মতোই হয়েছে। রাতে আমার শরীর কাঁপিয়ে জ্বর আসে। হুট করে এমন জ্বর আসার মানে কি বুঝলাম না। বিছানা ছেড়ে উঠতেও পারছি না। মনে হচ্ছিল বিছানা আমায় দুই হাত পা দিয়ে আঁকড়ে ধরে আছে। তুর্য ঘুম থেকে উঠে বলল, পরি উঠবে না? আমি নির্লিপ্ততা গলায় বললাম, শরীরটা ভালো লাগছে না। কেন? কি হয়েছে? আমি উত্তর দেওয়ার আগেই তুর্য আমার গালে কপালে হাত রেখে বলে, ওহ গড, তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তুর্য উঠে বকুলকে ডাকে। বকুল রুমে আসার পর তুর্য বলল, বকুল তোর ভাবির কাছে একটু বসো, আমি ডক্টর নিয়ে আসি। কি হয়েছে ভাবির? জ্বর আসছে, তাড়াতাড়ি যাও। তুর্য বাইরে যাওয়ার পর বকুল বাটিতে করে পানি এনে জলপট্টি দিয়ে দেয়। এর মধ্যে মুস্কানও ঘুম থেকে ওঠে পড়ে। আমার শরীর এত গরম যে মুসু আমার শরীরের তাপও সহ্য করতে পারবে না। বকুলকে বললাম, তুমি মুস্কানকে আগে কোলে নাও, আগে ওরে কিছু খাওয়াও। বকুল মুস্কানকে কোলে নিতে নিতে তুর্য ডাক্তার নিয়ে চলে আসে। ডাক্তার চেক আপ করে কতগুলো ওষুধ দিয়ে যায় আর বেডরেস্টে থাকতে বলে, ঠিকমতো খেতে বলে। ডাক্তার চলে যাওয়ার পর তুর্য শাশুড়ি মাকে ফোন দিয়ে আসতে বলে। বকুলের উদ্দেশ্যে বলল, মা আসার আগ পর্যন্ত একটু কষ্ট করে মুস্কানকে রাখো বোন, আমি ওর মাথায় পানি দিয়ে দিচ্ছি। আমি চুপ করে শুয়ে আছি। তুর্য মাথায় পানি দিয়ে দিচ্ছে। বকুল মুস্কানকে কোলে নিয়ে ড্রয়িং রুমে হাঁটছে। মুস্কান যে কাঁদছে সেটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি তুর্যকে বললাম, মুস্কানকে আমার কাছে নিয়ে আসতে বলেন, ও তোমায় জ্বালাবে পড়ি। নিয়ে আসতে বলেন। তুর্য বকুলকে ডাক দেয়। মুস্কানকে আমার পাশে বসিয়ে দেয়। কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে ঠোঁট উল্টে কেঁদে দেয়। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, কি হয়েছে আম্মু? মুস্কান ঠোঁট উল্টে কাঁদছে আর আধো আধো বুলিতে মামা বলছে। ওর কান্না মনে হয় আমার বুকে সূচের মতো বিঁধে। আমার গায়ের উড়োনাটা ভাঁজ করে বুকের ওপর দিয়ে মুস্কানকে আমার বুকের ওপর শোয়ালাম, যাতে ওর তাপটা কম লাগে। বুকে নিতেই কান্না থামিয়ে দেয়। বকুলও হেসে দিয়ে বলে, মা পাগলি মেয়ে। উত্তরে তুর্য আর আমিও হাসি। মাথায় পানি দেওয়া শেষ হলে তুর্য আমায় ধরে বসায়। তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে দেয়। গরম দুধ, ডিম, রুটি নিয়ে আসে। খাবার দেখেই আমার বমি আসছে। একদম খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ডক্টর বলেছে কিছু খেয়ে যেন ওষুধ খাই। তাই অনিচ্ছা সত্ত্বেও খেলাম। সব খাবারই তেতো লাগছিল। খাওয়া শেষে মুস্কানকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সারাদিন তুর্য এভাবেই আমার সেবা করছিল। দুই ভাই বোন মিলে রান্না করেছে আজ। বিকালের দিকে শাশুড়ি মা বাসায় আসে। এতক্ষণ দুই ভাই বোন আর কি জোর করে খাওয়াচ্ছিল। আমার শাশুড়ি মা পারে তো পাতিলের সব খাবারই আমায় খাইয়ে দেয়। রাতের বেলায়ও এই কাহিনী ঘটল। আমি বললাম, মা এত খেলে বমি আসবে। সব তেতো লাগছে। জ্বরের মুখ তো তাই তেতো লাগছে। আর বমি আসলে আসুক, পেট খালি হবে, আরও বেশি বেশি খেতে পারবা। না মা, আর পারবো না। চুপ। কিসের না? একটু পর পরই খেতে হবে। এমনই তো শরীরে একটু মাংস নাই। অসুস্থ হওয়ায় তো খুঁজেই পাওয়া যাবে না। রাতে ভাত, ওষুধ খাইয়ে দিয়ে মুস্কান আর বকুলকে নিয়ে অন্য রুমে শুয়েছে। আমি বারবার বললাম,
মা মুস্কানকে আমার কাছে রেখে যান। উত্তরে মা বলল, না, তুমি তো এক অসুস্থ মানুষ, ওরে সামলাবে কিভাবে? তবুও তোমার মেয়েকে আমি নিয়ে যাব না পাগলি। আগে তুমি সুস্থ হও, আর তুর্য রাতে অবস্থা বেগতিক হলে আমায় ডাকবি কিন্তু। তুর্য বলল, আচ্ছা মা। শাশুড়ি মা চলে যাওয়ার পর তুর্য ডিম লাইট জ্বালিয়ে দরজা লক করে দিল। দুজনের মাঝেই যথেষ্ট দূরত্ব। আমি তুরোর গা ঘেঁষে শুয়ে পড়লাম। তুরোও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এবার আমার চোখে ঘুম এসে পড়েছে। আমি তুর্যকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়লাম। তুরো শক্ত করে আমায় জড়িয়ে ধরল। তুর্যকে জড়িয়ে ধরে শুয়ে আছি। মাঝরাতেই ঘুমটা ভেঙে গেল। প্রচণ্ড মাথা ব্যথা করছে, ঘুমাতেও পারছি না, বমি বমি ভাব হচ্ছে। তুরোর শার্ট জোরে খামচি দিয়ে ধরতেই তুরোর ঘুম ভেঙে যায়। চোখ খুলেই আমার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা? উহু। কিছু খাবে? উহু। মাথায় পানি দিবে? উহু। সব কথায় শুধু উহু উহু করছো কেন? মুখে কি হয়েছে? তুর্যকে কি করে বলবো যে মুখ তেতো হওয়ায় তেতো পানি জমে আছে মুখে? তুর্য আবার বলল, তোমার কি বমি আসছে? হু। উঠো। তুর্য আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। কতক্ষণ ধরে বেসিনের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু বমি আসছে না, শুধু থুথু ফেলছি। বমি আসবে আসবে করেও যখন আসে না, এর চেয়ে বিরক্তিকর আর কিছু হয় না। তুর্য আমার দুই বাহু ধরে আছে। আমি উদাস হয়ে ওর দিকে তাকাতেই বলল, বমি আসছে না? না। আচ্ছা। তুর্য আমার মাথায় হালকা পানি দিয়ে দিল। বিছানায় বসিয়ে দিয়ে মাথায় নারিকেল তেল দিয়ে দিল। রান্নাঘরে গিয়ে দুধ গরম করে আনে। আমি বললাম, না প্লিজ, আমাকে দুধ খেতে দিবেন না, বমি করে দিব তাহলে। বমি হলেই তো ভালো, তাহলে একটু স্বস্তি পাবে। না, না প্লিজ। আমার লক্ষ্মী বউ না করে না। আমার দুই গাল ধরে জোর করে খাইয়ে দেয়। এবার যেন বমি বমি ভাবটা বেড়ে গেল। আমি চুপচাপ শুয়ে পড়লাম। তুরোও লাইট অফ করে শুয়ে পড়ল। আমার গায়ে হাত রাখতেই হাত সরিয়ে দিল ম। তুর্য বলল, যাহ বাব্বা, ভালো চাইলেও দোষ। হুহ। কিছুক্ষণ পর আমি দ্রুত শোয়া থেকে উঠে বসলাম। আমার সাথে তুরোও উঠে গেল। কিছু বলার আগেই গড়গড় করে তুরোর গায়ে বমি করে দিয়েছি। ঘটনার আকস্মিকতায় আমি নিজেই বেকুব হয়ে গেছি। না জানি আজ কপালে কি আছে আমার। তুর্য উঠে লাইট জ্বালিয়ে দিল। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে বসে আছি। আমাকে হালকা ধমক দিয়ে বলল, যা করার তা তো করেই ফেলছেন, এখন উঠেন মহারানী। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। তুরোর সাথে আমার কাপড়ও নষ্ট হয়েছে। দুজনে একসাথেই ওয়াশরুমে গেলাম। তুর্য আমার হাতে কাপড় দিয়ে বলল, চেঞ্জ করো। আমি কণ্ঠস্বর নিচু করে বললাম, আপনার সামনে? হ্যাঁ, আমার সামনে। না। তুর্য কিছু বলতে গিয়েও হেসে দিল। তারপর বলল, আমি ওই দিক ঘুরে দাঁড়াচ্ছি, তুমি চেঞ্জ করো। তুর্য ওই দিক ঘুরে দাঁড়ানোর পর আমি চেঞ্জ করে নেই। তুর্য আমার সামনেই শার্ট খোলে। আমি জিজ্ঞেস করলাম, শার্ট খুলছেন কেন? তোমায় আদর করব তাই। এমা, ছি, বমি করে আমার শার্ট আস্ত রাখছ? তুমি চেঞ্জ করেছ, আমি করব না? ও হ্যাঁ, তাই তো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম।
তুর্য মাথা নাড়িয়ে ইশারা করল। কি? আমিও ইশারায় বললাম, কি? তুমি এখানে কি করছেন? আপনি যা করছেন আমার চেঞ্জ করা দেখবা? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ। তুর্য অবাক হয়ে বলল, হ্যাঁ? আমার হুঁশ আসতেই বললাম, না, না। নাকি আবার? দাঁড়াও। ওই না, সরেন। কিসের সরাসরি? চুপ করে সামনে দাঁড়িয়ে থাকো। আমি 2 হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। তুর্য মুচকি মুচকি হাসছে। চোখ খোলো। না। খোলো বলছি। প্লিজ না। আরে খোলোই না। ছি না। তুর্য এবার ধমক দিয়ে বলল, চোখ খোলো। আমি আতকে উঠে 2 হাত সরিয়ে চোখ খুললাম। এ কি? এখনো চেঞ্জ করেননি? আমার যেই অবস্থা করেছেন, গোসল করা ছাড়া উপায় নেই আমার ম্যাম। আমি কি এখানে দাঁড়িয়ে থাকব? তুর্য চোখ মেরে বলল, গোসল করাও দেখবে? সরেন। তুর্যকে সরিয়ে আমি রুমে চলে আসলাম। আর তুর্য হাহা হিহি হোহো করে হাসছে। কেমন বজ্জাত ভাবা যায়। অসুস্থ বউকে এভাবে নাজেহাল। যাক বাবা, বেশি খেপানো যাবে না। এমনিই বমি করে যা করেছি, যদি বকা দেয়। তার আগেই চুপ করে শুয়ে পড়ি। আমি কাঁথা গায়ে দিয়ে চুপ করে শুয়ে আছি। তুর্য গোসল করে রুমে আসে। শরীরে শুধু একটা টাওয়াল প্যাঁচানো। কি বডি মায়েরি। আমি আবার কচ্ছপের মতো কাঁথার ভেতর ঢুকে গেলাম। তুর্য একটা ট্রাউজার আর ব্লু টি শার্ট পরে। চুল থেকে তখনও পানি পড়ছে। লাইট অফ করে তুর্য শুয়ে পড়ে। আমি একটু একটু করে তুরোর কাছে এগিয়ে যাই। তুর্য এক ঝটকায় আমায় বুকে নিয়ে বলল, এমন পিঁপড়ার মতো কতদিনে কাছে আসতে? তুরোর কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। তুরোর বুকে মুখ লুকিয়ে একটা কামড় দিল ম। উফ অফ। কামড় দিল কেন? ইচ্ছে হলো তাই। আমিও দেই? একদম না। তুর্য মুচকি হেসে আমার কপালে চুমু খেয়ে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মুস্কানের জন্মদিনের আগেই আমি সুস্থ হয়ে যাই। বাড়িতে বড় করে আয়োজন করা হয়েছে। এত সাজসজ্জা যে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, এটা জন্মদিনের অনুষ্ঠান নাকি কোনো বিয়ে বাড়ি। আচ্ছা, গন্ডারটা আবার না জানিয়ে বিয়ে করছে না তো? উমম। জানতে হবে বিষয়টা। কিন্তু গন্ডারটা কোথায়? আমি হাঁটতে হাঁটতে এদিক ওদিক যাচ্ছি কিন্তু তুর্যকে পাচ্ছি না। ওইদিকে তাকাতেই দেখি তুর্য যেন কার সাথে কথা বলছে। আমাকে ওর কাছে এগিয়ে যেতে দেখেই লোকটাকে বিদায় দিয়ে আমার কাছে এসে বলে, কিছু হয়েছে? হওয়ার আগেই আটকাতে চাচ্ছি। মানে? মানে কি? বোঝাচ্ছি দাঁড়ান। তুর্যকে টেনে আমি আড়ালে নিয়ে গেলাম। তুরোর শার্টের কলার চেপে ধরলাম। কিন্তু মুখোমুখি হতে পারছি না। হব কি করে? না, বলেন আমায় কি করে হব? ওমন আইফেল টাওয়ারের নাগাল পাওয়া কি আর মুখের কথা? তাই উপায় না পেয়ে পা দুটো একটু উঁচু করলাম। এবার একটুখানি মুখোমুখি হতে পেরেছি। তুর্য আমার হাত ধরে বলল, কি করছো? কলার ছাড়ো। কলার ছাড়ব? কেন ছাড়ব? কি হয়েছে তোমার? আপনি আবার বিয়ে করবেন? মাথা ঠিক আছে তোমার? মাথা তো আপনার ঠিক নাই। না হলে কি আর এমন নাদুস-নুদুস বউ থাকতে আবার বিয়ে করতে চান? পাগল হয়ে গেছো তুমি। আমি আবার কেন বিয়ে করব? আর এসব কে বলল তোমায়? বলতে হবে কেন? একটা জন্মদিনের অনুষ্ঠানে এমন বিয়ে বাড়ির মতো আয়োজন কেন হুম? উফ অফ পড়ি।
মুস্কান আমাদের একমাত্র মেয়ে, আর এটা ওর প্রথম জন্মদিন। অন্য কিছু না তো আবার? তুরোর মাথায় দুষ্টু বুদ্ধির উদয় হতেই বলল, অন্য কিছু হলেই বাকি খুন করে ফেলব। কেন? কারণ আমি তুমি আপনার আমার তুমি। হু। কলার থেকে আমার হাত সরিয়ে তুর্য আমায় দেয়ালের সাথে চেপে ধরে। আমার তুমিকে একটু আদর করে দেই? আপনি সবসময় এমন পচা পচা কথা বলেন কেন বলেন তো? কই পচা কথা বললাম? এই বললেন। তাহলে রুমে চলো, পচা কাজটা করে ফেলি। শয়তান, কুত্তা সরেন। আমি তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে আসি। তুর্য হিহি করে হাসছে তখনও। চলবে।